হ্যালো এভরিওয়ান, লেটস লাভ লিটারেচারে তোমাদের স্বাগত জানাই। আমাদের নতুন চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBCHSC প্রেসক্রাইব করেছে নতুন সিলেবাস, যেখানে 11-12-এর জন্য নতুন একটা সম্পূর্ণ নতুন ধাঁচের একটা সিলেবাস এসেছে। তো সেখানে তোমাদের এবার থেকে পরীক্ষা দিতে হবে সেমিস্টার বেসিসে। 11-এ 2টো সেমিস্টার হচ্ছে, ক্লাস 12-এ 2টো সেমিস্টার হচ্ছে। এবার সেই সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তোমাদের 40 নাম্বার করে, আর প্রজেক্ট ওয়ার্ক থাকবে 20 নাম্বার। তো সেই হিসেবে ইংলিশ সাবজেক্টটার প্রত্যেকটা চ্যাপ্টার আমরা সলভ করব। আমরা আলোচনা করব ডিটেল সেই চ্যাপ্টারগুলোর সামারি, তাদের পাবলিকেশন হিস্ট্রি, তাদের রাইটারদের সম্বন্ধে আমরা জানব। একদম টোটাল নতুন ধাঁচে একটা লিটারারি আড্ডা আমরা এবার দেব। সেই হিসেবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এমসিকিউ হবে মানে জিনিসটা কিন্তু এতটাও ইজি নয়। এমসিকিউ মানে তোমাদেরকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে। তার কারণ বড় কোশ্চেন যখন তোমরা লেখো একটা মুখস্থ করে চলে যাওয়া যায়, কিন্তু এমসিকিউ কিন্তু সেটা হয় না। এমসিকিউ সবসময় তোমাদেরকে ডিটেল পড়তে হবে, কারণ প্রতিটা লাইনে কোশ্চেন আনসার লুকিয়ে থাকে না। তো সেই হিসেবে তোমাদেরকে পড়াশোনাটা খুব ডিটেল করতে হবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইংলিশ সাবজেক্টটার আমি ইন ডিটেল একদম লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দেওয়ার, আর প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউগুলোর ওপর আলাদা কিছু কোয়েশ্চেন আনসার এখানে এনে দেওয়ার, যাতে তোমাদের এই সাবজেক্টের ইংলিশের ওপর কোনো ডিফিকাল্টি ফেস করতে না হয়। তোমরা ফলো করতে থাকো, ভিডিওসগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্টে জানিও। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার একটা প্রোজ সেকশন থেকে যেটা দেওয়া হয়েছে, আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটার আমরা অ্যাবাউট আর কে নারায়ণ, পাবলিকেশন হিস্ট্রি, তার সামারি জেনে নেব। এর পরের ভিডিওতে আমরা ডিটেল লাইন বাই লাইন পড়বো, কারণ একটা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে না হলে। তোমরা পার্ট পার্ট করে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে শুরুর আগে লেখক আর কে নারায়ণ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই, চলো। তো আর কে নারায়ণের ফুল নেম কি ছিল? আর কে নারায়ণের ফুল নেম ছিল রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণা স্বামী। এটা মনে রাখবে, কারণ যেহেতু এমসিকিউতে পরীক্ষা হবে, এটা তোমাদের কোয়েশ্চেনে থাকতেই পারে। এনার জন্ম কোথায়? এনার জন্ম হয়েছিল 1906 সালের অক্টোবর মাসে চেন্নাইতে। উনি একজন দক্ষিণ ভারতীয় ফিকশনাল রাইটার। ওকে, মানে ওনার রিজিয়নটা ছিল উনি দক্ষিণ ভারতীয় একজন লেখক, এবং উনি একটা কাল্পনিক জগৎ বানিয়েছিলেন ওনার, যেটার নাম উনি দিয়েছিলেন মালগুড়ি। মনে রাখবে, ওনার যে ফিকশনাল দুনিয়া, সে দুনিয়া অর্থাৎ কাল্পনিক একটা জগৎ, সেই জগতের নাম উনি দিয়েছিলেন মালগুড়ি। তো এই মালগুড়ির ওপর বেস করে তিনি বেশ কিছু প্রচুর গল্প তিনি লিখেছেন। তো এই যে আর কে নারায়ণ কেন হঠাৎ করে ইংরেজি ভাষায় উনি ওনার সাহিত্য চর্চা করতে গেলেন, এর পিছনে কারণ আছে। কারণ একটা বিষয় জানবে যে যখন আমরা বাংলায় কথা বলছি না, তার একটা সীমাবদ্ধতা আছে, যে আমরা যারা বাঙালি অর্থাৎ যারা বাংলায় বাস করি বা বাংলাদেশে থাকি, তারা আমাদের ভাষা বুঝবে। কিন্তু একজন ধরো ব্রিটিশ, একজন ধরো শ্রীলঙ্কান, তারা কি কখনো বাংলা ভাষা বুঝবে? কিন্তু আমরা মনে করি যে ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই চল আছে, এবং সব দেশই এই ইংলিশ ভাষাটা অন্তত বোঝে। তো সেই হিসেবে ভারতবর্ষের যখন লিটারেচার গ্রো করতে লাগলো, ভারতবর্ষের সাহিত্য আরও উন্নত করতে লাগলো, একদল রাইটার ছিলেন যারা ঠিক করলেন কি, যে না, আমরা ইংলিশে লিখব। সেই সমস্ত লিডিং রাইটারদের মধ্যে কে কে ছিলেন? না, রাজা রাও ছিলেন, আর ছিলেন মুল্ক রাজ আনন্দ। এদের কিন্তু সবার লেখার বিষয় আলাদা আলাদা, এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি যেমন আলাদা আলাদা হয়। মুল্ক রাজ আনন্দ, রাজা রাও, আর কে নারায়ণ, এদের লেখার ধরনও ছিল আলাদা আলাদা। যেমন রাজা রাও ইন্ডিয়ান
আমাদের যে কালচার, আমাদের যে হেরিটেজ, আমাদের যে উৎসবগুলো, আমাদের এই যে হিন্দু মুসলিম মিলেমিশে থাকা আমাদের উৎসবগুলো, সব কিছুকে নিয়ে ওনার লেখার মধ্যে উনি তুলে ধরতে পারতেন। আবার উল্টো দিকে মুল্করাজ আনন্দ কী করতেন? মুল্করাজ আনন্দের টপিক ছিল ডাউন ট্রডেন পিপল। ডাউন ট্রডেন মানে পদদলিত শ্রেণীর মানুষ, যে সমস্ত মানুষগুলোর প্রতি বড় লোকেরা অন্যায় করে আসছে দীর্ঘদিন ধরে, তারা তাদেরকে ঠিকঠাক সম্মান দেয় না, যোগ্য সম্মান তারা যে বড় লোকেদের কাছ থেকে পায় না, সেই সমস্ত মানুষগুলোর কথা তুলে ধরেছেন মুল্করাজ আনন্দ নিজের লেখাতে। ঠিক তেমনই আর কে নারায়ণ কী করেছেন? আর কে নারায়ণ সবসময় উনি লিখেছেন সেই সমস্ত মানুষদের কথা, আমাদের মতো, অর্থাৎ মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত যে সমস্ত মানুষজন ছিলেন তাদের সম্পর্কে ওনার লেখাগুলো উনি লিখে গেছেন। তোমরা ক্লাস 10-এ অলরেডি একটা ফাদার সেলফ নামে একটা লেখা তোমরা পড়েছো, যেখানে তোমরা দেখেছো যে একটা ছেলে স্কুল যেতে চায় না, স্কুল যাওয়ার জন্য হাজার বায়না করে। এটা কিন্তু কোনো বড়লোক বাড়ির নয়, তোমার আমার মতো নিত্যদিনের একটা বাড়ির ঘটনাই এখানে উনি তুলে ধরেছিলেন। ঠিক তাই আর কে নারায়ণকে এই জন্য আমরা বলতে পারি কমন ম্যান রাইটার। মনে থাকবে, আর কে নারায়ণকে আমরা কমন ম্যান রাইটার বলে জানতে পারি, কারণ ওনার সাবজেক্ট টপিক ছিল, লেখার বিষয় ছিল তোমার আমার মতো সাধারণ ঘরের বিষয়গুলো। আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর কে নারায়ণের এক ভাই ছিলেন, তো ওনার নাম ছিল আর কে লক্ষ্মণ। তো আর কে লক্ষ্মণ ছিলেন কার্টুনিস্ট, কার্টুন আঁকতেন। তো কার্টুনিস্ট উনি কী করতেন না, সাধারণ মানুষের কার্টুন আঁকতেন, মানে যেমন আমরা টম অ্যান্ড জেরি বা এসব দেখি, এসব না, উনি সাধারণ মানুষের কার্টুন আঁকতেন, যেখান থেকে তিনি মানে দেশের সমস্যাগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরতেন। এই জন্য আর কে লক্ষ্মণকে আমরা কমন ম্যান কার্টুনিস্ট বলতাম। তো যেহেতু আর কে লক্ষ্মণকে, ওনার ভাইকে আমরা কমন ম্যান কার্টুনিস্ট বলতাম, তাই আর কে নারায়ণের লেখার ধরন অনুযায়ী ওনাকে আমরা কমন ম্যান রাইটারও বলতে পারি, কারণ ওনার লেখার বিষয়গুলো একদমই সাধারণ মধ্যবিত্ত। আজকের টপিকেও তোমরা দেখতে পাবে যে ওনার লেখার ধরনটা ছিল খুবই সাধারণ, মানে ধরন বলতে কি, ওনার বিষয়বস্তুটা ছিল খুব সাধারণ, তোমার আমার দৈনন্দিন দিনের যে ঘটনাগুলোর মধ্যেই সেগুলো থাকে। আর কে নারায়ণ সারা জীবনে প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছেন, প্রচুর সম্মান পেয়েছেন লিটারেচারে। তিনি যখন এক সময় কি এসি বেনসন মেডেল পেয়েছিলেন রয়্যাল সোসাইটি অফ লিটারেচার থেকে। পরে তিনি আমাদের দেশে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছিলেন। আবার পরে তিনি ইন্ডিয়ার যে সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট সিভিলিয়ানের অ্যাওয়ার্ডও তিনি পেয়েছিলেন। পরে এই মানুষটা আমাদের রাজ্যসভার মেম্বারও হয়েছে, পার্লামেন্টের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভার মেম্বার হয়েছিলেন 1986 সালে, এবং তিনি 1992 সাল পর্যন্ত রাজ্যসভার মেম্বার ছিলেন। তো আর কে নারায়ণ উনি ওনার ঠাকুমায়ের কাছ থেকে অ্যারিথমেটিক, মাইথোলজি, ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক, সংস্কৃত, এই সবগুলো শিক্ষা উনি পেয়েছিলেন। আর কে নারায়ণ কোথায় পড়াশোনা করেছিলেন? মাদ্রাজের একটা স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন, লুথার্ন মিশন স্কুল। এগুলো তোমাদের জন্য হয়তো এমসিকিউতে ইম্পর্টেন্ট না, তবু জেনে রাখো, দেওয়া হয়েছে। সিআরসি হাই স্কুল, ক্রিশ্চিয়ান কলেজ হাই স্কুল, এগুলো ছিল ওনার এডুকেশনাল কেরিয়ার। কারণ ওনার বাবা ট্রান্সফারেবল জব করতেন, তো যখন ওনার বাবা মাইসোরে ট্রান্সফার হয়েছিল তখন তিনি মহারাজা কলেজ অফ মাইসোরতে তিনি পড়াশোনা করেছিলেন। তো 1933 সালে আর কে নারায়ণ ওনার ফিউচার ওয়াইফ রাজমাকে উনি বিয়ে করেছিলেন পরে, তো বিয়ের আগেই ওনার সঙ্গে মিট হয়েছিল 1933 সালে। ওনার ওয়াইফ তখন জাস্ট একটা 15 ইয়ার্স ওল্ড গার্ল, এবং সেই 15 ইয়ার্স ওল্ড গার্ল ওনার যে স্ত্রী, তার সাথে কি না ডিপলি ইন লাভ, মানে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন। পরে তারা বিয়েও করেছিলেন, যদিও মানে ওদের মানে বিয়েটার পিছনে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল বাধা ছিল। বলে না জ্যোতিষশাস্ত্রে অনেক বাধা আছে, রেখা মিলছে না, হাতের ঠিকুজি কুষ্টি মিলছে না, সেরকম একটা ব্যাপার থাকে যে অনেক সময় অনেক বাধা আসে।
সেরকম বাধাও ছিল। আজকের টপিক অনুযায়ী সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম, মানে অ্যাস্ট্রোলজাররা কেমন হয় না হয়, বা অ্যাস্ট্রোলজার সবার কথা বলছি না, যেমন অ্যাস্ট্রোলজি নিয়ে মানে অনেক সময় অনেক মানুষ কি করেন, বিভ্রান্ত করেন সাবজেক্টটাকে, বিষয়টাকে ঠিকঠাক পড়াশোনা না করে। আমাদের ইন্ডিয়াতে অনেক মানুষ আছে যারা অ্যাস্ট্রোলজিক্যাল পড়াশোনা না করেই আমাদের বিভ্রান্ত করেন। তো সেই টপিকের ওপর আজকের লেখাটা। এবং উনি বিয়ে করেছিলেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও। ওনার তখন ফিনান্সিয়াল প্রবলেমও খুব একটা ভালো ছিল না। দুঃখের বিষয়, ওনার বিয়ে হওয়ার মানে কয়েক বছর পর জাস্ট মানে ভাব, ওনার স্ত্রী রাজমা মারা গেছিলেন টাইফয়েড হয়ে 1939 সালে। মাত্র মানে দেখা হওয়ার থেকে ওনাদের মাত্র 6 বছর জাস্ট একে অপরকে চিনতেন, বা বিয়ের পরে হয়তো কয়েক বছর কেটেছিল। তো এক মেয়ে ছিল ওনার, 3 বছরের মেয়েকে ছেড়ে দিয়ে রেখে ওনার স্ত্রী মারা গেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আর কে নারায়ণ কখনও আর বিয়ে করেননি, সারা জীবন ওনার স্মৃতি নিয়েই কাটিয়ে দিয়েছেন। তো আর কে নারায়ণ মারা যান 2001 সালে, আমাদের ছেড়ে চলে যান 94 বছর বয়সে। যদিও ওনার একটা প্ল্যানিং চলছিল যে একটা ওনার নেক্সট নোভেল উনি বার করবেন, এ স্টোরি অন এ গ্র্যান্ডফাদার বলে মানে একটা নোভেল উনি বের করতে চেয়েছিলেন মানে মারা যাওয়ার আগে। যাই হোক, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো এরপর আমরা জেনে নেব যে এটার পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে। তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আর কে নারায়ণকে কেন কমন ম্যান বলা হয়। কারণ তোমরা ক্লাস 10-এ যখন পড়েছো যে ওই ফাদার সেলফ, তোমরা আর কে নারায়ণ সম্বন্ধে এটুকু ধারণা অন্তত করতে পেরেছো যে আর কে নারায়ণ যে টপিকগুলো নিয়ে বেসিক্যালি লেখালেখি করতেন, সেগুলো খুব একটা কঠিন বিষয়ের ওপর লিখতেন না, বা কোনো হায়ার ক্লাস লোকের সেসব সোসাইটির ওপর তিনি লিখতেন না। তো তিনি কি করতেন, আমাদের মতো, তোমার আমার মতো কমন ম্যানদের জন্য উনি লিখতেন। ওনার লেখাটাই ছিল কমন ম্যানদের জন্য। তো এই জন্যই ওনাকে ম্যান অফ মালগুড়ি বলা হয়। তো এবার দেখে নিই, চলো এটার পাবলিকেশন হিস্ট্রিটা কি ছিল। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা শর্ট স্টোরি, ছোট গল্প। এটা একটা থ্রিলার সাসপেন্স শর্ট স্টোরি। থ্রিলার সাসপেন্স মানে যেগুলোর মধ্যে অনেক ধরো অজানা বিষয় থেকে যায়, প্রথম থেকে শেষের দিকে গিয়ে সেগুলো রিভিল হয়, শেষের দিকে গিয়ে আমরা জানতে পারি পুরো ঘটনাটা, প্রথম থেকে একটা টান টান উত্তেজনা থাকে। এই টাইপের গল্প হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো আর কে নারায়ণ এটা প্রথমে পাবলিশ করেছিলেন নামে মাত্র একটা গল্প হিসেবে তিনি পাবলিশ করেছিলেন। নারায়ণের যে 4th কালেকশন ছিল একটা, এটা প্রথম পাবলিশড হয় কোথায় না, ইন্ডিয়ান থট পাবলিকেশনস নামে একটা জায়গায় এটা প্রথম পাবলিশড হয়। পরে এই গল্পটা পাবলিশ হয়, এটার যে ইট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, এটা প্রথম চ্যাপ্টার ছিল কোথাকার, ওনার যে ওয়ার্ল্ড ফেমাস কালেকশন অফ স্টোরিজ ছিল। এই একটু আগে তোমাদের বললাম মালগুড়ি ডেজ নামে উনি যে নতুন ওনার ইমাজিনারি ওয়ার্ল্ড উনি ক্রিয়েট করেছিলেন, সেই মালগুড়ি ডেজের এটা প্রথম গল্প ছিল এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা পরে টেলিভিশনেও কাস্ট হয়েছিল 2006 সালে। ঠিক আছে, এই ছিল এটার পাবলিকেশন হিস্ট্রি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, পাবলিকেশন হিস্ট্রির সঙ্গে এটা বলে রাখা ভালো, আর কে নারায়ণ যেহেতু একটা ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিলেন যেটার নাম দিয়েছিলেন মালগুড়ি, তাই ওনাকে কম্পেয়ার করা হয় একজন আমেরিকান লিটারেরি ম্যানের সাথে, উইলিয়াম ফকনার ওনার নাম। তো উইলিয়াম ফকনারের সাথেও তুলনা করা হয়, কারণ উইলিয়াম ফকনার আর কে নারায়ণের মতোই ওনার এই ক্রিয়েশন অফ ইমাজিনারি রিজিয়ন করেছিলেন, যেটার ওনার যে মানে ক্রিয়েশন ছিল, যে দুনিয়াটা উনি ক্রিয়েট করেছিলেন কল্পনার, যেমন মালগুড়ি, ওনার দুনিয়ার নাম ছিল ইয়কনা পাটাউফা, যেটা নর্থ ওয়েস্টার্ন মিসিসিপিতে অবস্থিত মনে করা হয়। তো সেই ইয়কনা পাটাউফা ওনার ইমাজিনারি ওয়ার্ল্ড ছিল। তাই আর কে নারায়ণকে উইলিয়াম ফকনারের সাথে তুলনা করা হয়। এদের দুজনারই মানে লেখার মধ্যে অদ্ভুত অনেক মিল আছে, যেমন হিউমার আছে, অনেক হাসি, হিউমার অর্থাৎ হাসি, অনেক এনার্জি, অর্ডিনারি লাইফ নিয়ে, মানুষের সাধারণ জীবন নিয়ে অনেক হাসি ঠাট্টা ওনার লেখাতেও আমরা খুঁজে পাই। সো ওনাকে উইলিয়াম ফকনারের সাথে অনেক সময় তুলনা করা হয়ে থাকে। এরপর আমরা চলো এই গল্পের
ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জেনে নিই, যে গল্পে 3টে মেন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো কারা, কি তাদের ভূমিকা, সেই নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। তো এই গল্পের প্রধান চরিত্রকে, যেহেতু গল্পের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তাহলে স্বাভাবিকভাবেই এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার মানে যে জ্যোতিষগুলো চেম্বার খুলে বসে থাকে, বা তোমরা আজকাল অনলাইনেও দেখতে পাও, সেই টাইপের অ্যাস্ট্রোলজারের কথা এখানে কিন্তু বলছে না। এখানে একজন রোড সাইড অ্যাস্ট্রোলজার। বেসিক্যালি এই লোকটা কোনো অ্যাস্ট্রোলজার ছিলেন না। এই লোকটা মানে অ্যাস্ট্রোলজার হওয়ার ভান করতেন, মানে অ্যাস্ট্রোলজার মানে অ্যাস্ট্রোলজিটা ছিল ওর পেশা। মানে মানুষকে চিট করতো বেসিক্যালি ও, মানে মানুষকে ঠকাতো, টাকা রোজগার করার জন্য ঠকাতো। অ্যাস্ট্রোলজিরও কিছুই জানতো না। যদিও লোকটি বিবাহিত ছিল, বাচ্চা কাচ্চাও তার ছিল। সে তার বউয়ের সঙ্গে শহরের বাইরে একটা জায়গায় বাস করত। তো এই অ্যাস্ট্রোলজার, তার একটা অতীত আছে, যে অতীতটা তার খুবই ভয়ঙ্কর একটা অতীত আছে, যেখানে আমাদের গল্পের আরও একটা ক্যারেক্টার পরে দেখতে পাবো, গুরু নায়ক বলে, যাকে সে আর কি অতীতে মারার চেষ্টা করেছিল। এরকম একটা অতীত তার আছে। তো দেখা যাক পরের চরিত্রকে। পরের চরিত্রে আসছে দেখো গুরু নায়ক। গুরু নায়ক হচ্ছে আমাদের গল্পের আরও একজন প্রধান চরিত্র। তো গুরু নায়ক একজন ম্যান, যে এসে এই গল্পে এই অ্যাস্ট্রোলজারের প্রবলেমটা ধরিয়ে দিয়েছিল। মানে তার অ্যাস্ট্রোলজারের দিন ভালোই চলছিল, গুরু নায়ককে দেখার পর এই অ্যাস্ট্রোলজারের আর দিন ভালো যেতে শুরু করে না। সে ঘামতে থাকে, সে পালাতে চেষ্টা করে, কারণ এই গুরু নায়কের সাথেই কয়েক বছর আগে এই অ্যাস্ট্রোলজার বন্ধুর মতো থাকতো। তো একবার দুজনের মধ্যে বিবাদ হয়, ইগোর প্রবলেম হয়ে যায়। তো সেই বিবাদের ফলে কি হয় না, দুজনের মধ্যে ব্যাপক মানে ধস্তাধস্তি হয়, মারপিট হয়, যেটা শেষ পর্যন্ত এই অ্যাস্ট্রোলজার, এখন যে অ্যাস্ট্রোলজার, সে তখন গুরু নায়কের বন্ধু ছিল, তখন সে তাকে কী করে, স্ট্যাব করে দেওয়ার চেষ্টা করে। স্ট্যাব করা মানে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। তো যাই হোক, কোনোভাবে গুরু নায়ক বেঁচে যায়, সেটা আমরা পরে দেখতে পাবো। এর পরের যে ক্যারেক্টার আমরা দেখতে পাবো, থার্ড ক্যারেক্টার, গল্পে 3টেই চরিত্র। থার্ড ক্যারেক্টার হচ্ছে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ, একজন ইন্ডিয়ান হাউসওয়াইফ। সি ইজ বিউটিফুল, সুন্দরী মহিলা, তার বাচ্চা কাচ্চা আছে। আর সেই রাতে, যে রাতে অ্যাস্ট্রোলজার আর কি গুরু নায়কের সাথে দেখা হয়, তো অ্যাস্ট্রোলজার ফিরে যায় যখন বাড়িতে, প্রচণ্ড টেনশন নিয়ে, প্রচণ্ড উত্তেজনা নিয়ে যখন বাড়িতে ফেরে, তখন সে কী করে, মানে অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে সমস্ত সত্যি কথা বলে। সে শুনেছিল সব গল্পটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, এবং অ্যাস্ট্রোলজারও কিছুটা হালকা হতে পেরেছিল। সেটা আমরা দেখতে পাবো গল্পের মধ্যে, যে কীভাবে সে রিয়্যাক্ট করেছিল তার হাজব্যান্ডের সঙ্গে। তো এরপর দেখা যাক, এই গল্পটার মোটামুটি একটা সামারি বানিয়ে নেওয়া হয়েছে তোমাদের সামনে। ইংলিশ যে লেখাটা সেটাও দিয়ে দিয়েছি, এবং তার মানেও করে দিচ্ছি সামারিটা। তো সামারির থ্রুতে আমরা গল্পটা জেনে নিই। এটা সামারিটা। দ্য শর্ট স্টোরি এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, Arkanarayan deals with a single day in the life of an ordinary astrologer. তো এই যে অ্যাস্ট্রোলজার্স ডে আমরা আজকে পড়তে চলেছি, এটা আরকে নারায়ণের একটা গল্প, যেখানে কি দেখতে পাচ্ছি, এটা অনেক দিন ধরে ডিল হওয়া কোনো গল্প নয়, একটা সারাদিনের, মানে টোটাল একটা সারাদিনের গল্পকে এটা কভার করছে। মানে একটা সারাদিনের ঘটনা নিয়েই এই গল্পটা, যেখানে একটা অর্ডিনারি অ্যাস্ট্রোলজার, সাধারণ মানের একজন জ্যোতিষ, তার একটা সারাদিনের ঘটনা এখানে আমরা দেখতে পাবো। তো হিজ ডে বিগিনস অ্যাজ এনি আদার ডে, বাট দ্য ডে এন্ডস উইথ আনএক্সপেক্টেড ইভেন্টস। প্রতিদিনের মতো ওর জীবনটা, মানে দিনটা যেমন শুরু হয় প্রতিদিনের মতো তেমনই হয়েছিল। তো এবার কি ঘটনাটা হলো না, প্রতিদিনের মতো শুরু হলেও কিছু আনএক্সপেক্টেড ইভেন্টস ঘটে যায়, অর্থাৎ অপ্রত্যাশিত কিছু ঘটনা ওর জীবনে ঘটেই যায় আর কি। এমন কিছু যে ঘটনা ঘটে যেটা আর কি ও চাইছিল না, সেরকম কিছু ঘটনা ওর জীবনে ঘটে যায়।
হোয়েন ইজ অ্যাবাউট টু উইন্ড আপ হিজ বিজনেস হি মিটস এ রগ ক্যাচার। তো এই ভদ্রলোক যখন আর কি উইন্ড আপ মানে কি স্টার্ট করা, শুরু করা, তার বিজনেসটা জাস্ট শুরু করেছে সেই দিনের মতো, ধরো কোনো একটা দিন আছে সেই দিনের মতো এই ভদ্রলোক অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার আমাদের গল্পের, সে তার দিনটা শুরু করেছিল। তো শুরু করার পর কি হয়, তার সঙ্গে একজন রগ ক্যাচার, রগ মানে কি বদমাইশ, মানে বদমাস ধরতে বেরিয়েছে এরকম একটা লোকের দেখা হয়, যার নাম ছিল গুরু নায়ক। মানে রগ ক্যাচার মিন্স হচ্ছে পুলিশ বলতে পারো তোমরা, কারণ পুলিশ যেহেতু বদমাসদের ধরে, গুন্ডাদের ধরে, তাই পুলিশ বলা যেতে পারে, কিন্তু এ লোকটা পুলিশ নয়, বদমাসদের ধরে বেড়াচ্ছে। তো সেই লোকটি গুরু নায়কের সাথে দেখা হয়, হু ইজ এ পার্ট অফ দ্য পাস্ট লাইফ অফ দ্য অ্যাস্ট্রোলজার। এই গুরু নায়ক কে ছিল? এই গুরু নায়ক কিন্তু এই যে অ্যাস্ট্রোলজারের জীবনের আগেও এর সাথে দেখা হয়েছে। মানে গুরু নায়ক ফার্স্ট টাইম যে অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাতে এসছে বা ফার্স্ট টাইম ওদের মিটিং হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গুরু নায়কের সাথে অলরেডি ওদের মিটিং হয়ে গেছে। গুরু নায়কের সঙ্গে এই অ্যাস্ট্রোলজারের আগে থেকেই কোনো একটা জায়গায় লিঙ্ক ছিল। টুয়ার্ডস দ্য এন্ড অ্যাজ রিডার্স উই রিসিভ এ শক, মানে আমরা যারা গল্পটা পড়ছি ধরো, আমরা একটা শক অর্থাৎ অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যে গুরু নায়ক অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার বিলং টু দ্য সেম নেটিভ টাউন। যে গুরু নায়ক আর এই অ্যাস্ট্রোলজার একই শহরের বাসিন্দা, এরা একই শহরে বাস করে দুজনে, কিন্তু এরা দুজন দুজনকে চেনে না, এরকম মানে দুজন দুজনকে বলাটা ভুল হচ্ছে, বলতে পারো যে গুরু নায়ক একে চিনতে পারছে না। অ্যাস্ট্রোলজার যেহেতু আগের জীবনে একরকম ছিল, এখন তার দাড়ি টাড়ি বেড়ে গেছে, বেশভূষা পাল্টে গেছে, এখন একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু গুরু নায়ককে চেনে। এই গল্প কিন্তু এভাবেই এগোবে। তো দেখো, দে ওয়ার ওয়ান্স আপন এ টাইম গুড ফ্রেন্ডস। একটা সময় ছিল যখন এই গুরু নায়ক আর অ্যাস্ট্রোলজার এক ভালো বন্ধু ছিল দুজনে। অ্যান্ড হ্যাড এ কোল্ড ওয়ান ডে, একদিন তাদের মধ্যে কি হয়, ভীষণ ঝগড়া বেঁধে যায়। দ্য রেজাল্ট দ্যাট বোথ ওয়ার ইন্টু ব্যাড কোম্পানি অ্যান্ড হ্যাড এ ফাইট। এর ফলাফল কি হয়, দুজনার সঙ্গটা একটা খারাপ সঙ্গে পরিণত হয়। দুজনেই মানে সেই ভীষণ মারামারি শুরু হয় দুজনের মধ্যে, যে কিছু একটা ইগো প্রবলেম ওদের মধ্যে হয়েছিল, সেই নিয়ে ওদের একটা ঝামেলা হয়েছিল, যেটা আমরা টেক্সট পড়ার সময় জানবো যে কেন হয়েছিল না হয়েছিল। তো দ্য অ্যাস্ট্রোলজার ট্রায়েড টু কিল গুরু নায়ক বাই অ্যাটাকিং হিম উইথ এ নাইফ। তো হঠাৎ করে ওদের যখন ঝগড়া চলছিল না, সেই ঝগড়া চলাকালীন গুরু নায়ক কী করে, অ্যাটাক করে বসে, সরি, অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে অ্যাটাক করে বসে। তো এই যখন অ্যাটাক করে বসলো, গুরু নায়ক অজ্ঞান হলো, কারণ আহত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজার ওকে আহত করে দিয়েছে। হি থ্রিউ হিম ইন্টু নিয়ার বাই ওয়েল। তো কি হয় না, তাকে একটা পাশের কুয়াতে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ফর্চুনেটলি এ পাসার বাই সেভড গুরু নায়ক। খুব ভাগ্য ভালো ছিল গুরু নায়কের সেদিন। তো গুরু নায়ককে একজন পাশ দিয়ে যাওয়া এক ভদ্রলোক সে বাঁচিয়ে নেয়। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ নেটিভ ভিলেজ ফর এভার অ্যান্ড বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। তারপরেই এই বেটা অ্যাস্ট্রোলজার একই হয়েছিল না, তার গ্রাম ছেড়ে পালায়, কারণ জানে যে গুরু নায়ক এরপর আমাকে ধরতে পারলে আমারও একই অবস্থা করবে, তাই সে তার গ্রাম ছেড়ে পালায়। আর পরে কি হয়, অ্যাস্ট্রোলজার হয়ে যায়। এই অ্যাস্ট্রোলজির বিজনেসটা তার তখন থেকেই শুরু হলো। দ্য সাডেনলি হি কনফ্রন্টস হিজ পাস্ট আনএক্সপেক্টেডলি বাট স্মার্টলি ট্যাকলস দ্য সিচুয়েশন। তো কি হয়, এভাবেই ওরা হঠাৎ করে মানে মিট হয়ে যায়, গুরু নায়ককে চিনতে পেরে যায় অ্যাস্ট্রোলজার, এবং কিভাবে তার হাত থেকে পালিয়ে বাঁচে, বা কিভাবেই বা গুরু নায়ক তাকে চিনতে না পারলো, বা কিভাবে এই অ্যাস্ট্রোলজার এই সেই সিচুয়েশনটাকে, যেটা অপ্রত্যাশিত একটা সিচুয়েশন, যেটাকে হ্যান্ডেল করলো, কিভাবে করলো, সেটা আমরা ডিটেল টেক্সট পড়ার সময় জেনে নেব। আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। আবার মানে ভিডিও যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই পার্ট 2-এ আমরা কি করব, টেক্সটার ডিটেল লাইন বাই লাইন অ্যানালিসিস করব। তাই আজ এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।